আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 4। আমি আছি ফারহান আপনাদের সাথে। আজকে আপনাদেরকে বেশ কয়েকটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো এবং যারা ঘটনা পাঠাতে চাচ্ছেন তারা আমাদের জিমেলে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। দ্যাট ইজ evfbhai@gmail.com, যেটা ডিসক্রিপশনেও দেওয়া আছে। তো আর কথা না বাড়িয়ে আমাদের পর্বের আজকের প্রথম ঘটনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমার নাম আফিফ, আমার বাসা টাঙ্গাইল। আজকে আমি একটি ভয়ানক গল্প বলবো যা আমার মায়ের সাথে হয়েছিল। তখন ছিল শীতের রাত, প্রায় রাত 11টা বাজে। তখন 11:30-এ আমার বাবা বাড়ি আসে। আমার মা তখন কাজ করছিল, আমি আর আমার বড় ভাই তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের বাড়ির পাশে একটা গাছে প্রচুর শব্দ হয়। আমার মা তখন অনেক ভয় পেয়েছিল। পরে আমার মা ভাবলেন যে আমাদের প্রতিবেশী মনে হয় গরু ছুটে আসছে। কতক্ষণ পরে শব্দটা থেমে যায়। তারপর আমার মা আবার কাজ করা শুরু করে। হঠাৎ আবার 11:12 আবার শব্দ শুরু হয়, আর এবার এত জোরে শব্দ করছিল যে মনে হচ্ছিল যেন গরুটা পুরো গাছটাই খেয়ে নিচ্ছে। তারপর আমার মা আমাদের প্রতিবেশীকে ডাকলো, বলল, তোমাদের গরু মনে হয় এখানে এসেছে, একটু তাড়িয়ে দাও তো। পরে ওই প্রতিবেশী দুইজন বলল, গরু তাড়ানো এত সহজ না। তখনও কিন্তু শব্দ হচ্ছিল। যেই তারা বাড়ির পিছনে গেল, দেখে কিছুই নেই, জায়গাটা পুরো খালি। দুইজন দুই দিক দিয়ে গিয়েছিল, তাও খুঁজে পায়নি কিছু। এসব হতে হতে আমার বাবা চলে আসলো, আর সেই রাতে সবাই একটু ভয়ে ভয়ে ঘুমালো। তারপরের দিন সকালে সেই গল্প আমরা জানতে পারি। সবাই বলেছিল যে তোমাদের বাসা একদম নদীর কাছে, যেখানে এসব আমরা প্রচুর দেখেছি। কেউ কেউ বিশ্বাস করে, আবার কেউ কেউ করে না। যেদিন ঘটনাটা ঘটেছিল ঠিক তার পরের দিন আবার ঘটল একটি ভৌতিক ঘটনা। সেদিন বাবা আর আগের মতো দেরিতে বাসায় ফেরেনি। সেদিন রাত 8টা-9টা বাজে। তখন আমাদের বাড়ির পাশের পুকুরে একটা ছোট আগুন দেখা যায়। এটা দেখেছিল আমার বাবা। তারপর সে তাড়াতাড়ি করে মাকে ডাক দেয় এবং টর্চ লাইট ধরে তা কি দেখার চেষ্টা করে, কিন্তু ওটা হঠাৎ চলে যায়। পরে আমার বাবা মা ভয় পেয়ে জানালা বন্ধ করতে যাবে, ঠিক তখনই আমাদের পুকুরের পাড়ে একটা লাল জামা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তখন মা আবার রান্না করতেছিল। বাবা যেই না মাকে ডাকলো তখনই গায়েব হয়ে গেল। তারপর জানালা বন্ধ করে লক করে দিয়েছিল। গভীর রাতে নাকি জানালায় টোকা মারার শব্দ শোনা গিয়েছিল। তারপরের দিন সকালে সবাই তা জানতে পারে। আমাদের বলল যে কয়েকদিনের জন্য অন্য জায়গায় যেয়ে থাকো, না হলে আমাদের সমস্যা হতে পারে। আমরা তো এই কথা আরো ভয় পেয়ে গেলাম। সবাই বলল ওই লাল জামা পরা মহিলাটা লাবণীর আত্মা, কিন্তু আমরা তাদের কথায় তেমন একটা পাত্তা দিই না। তারপর আমরা আমাদের নানা বাড়ি যে 3-4 দিন থেকেছি। যারা আমার মতো নদীর কাছে থাকেন তারা একটু সাবধানে থাকবেন। ধন্যবাদ। তো এই ছিল আফিফ ভাইয়ের ঘটনা। হ্যাঁ, আমি এই ব্যাপারে আরো শুনেছিলাম যে নদীর পাড়ে যারা থাকে তারা নাকি কম বেশি অনেক সময় অনেক কিছু ফেস করে। তো আফিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ টাঙ্গাইল থেকে এই ঘটনাটি পাঠানোর জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম জাবাল ইনুর রনক, বাসা বগুড়া জেলার নামাজগড়। প্রথমেই বলি, এটা কিন্তু সত্যি ঘটনা। আমি সব সময় আমার মায়ের কাছেই ঘুমাতাম। আমার বাবা র্যাবের চাকরি করত, তাই আমার বাবা রাজশাহীতে থাকে। আমার বাবা মাঝে মাঝে যখন ছুটিতে আসেন তখন আমি একাই আমার বিছানায় থাকি। আগেই বলে রাখি, আমাদের বাসার এখানেই রাস্তার সাথে বড় একটা কবরস্থান রয়েছে। আমি প্রতিদিন মাদ্রাসা থেকে আসার সময় কবরস্থান দিয়ে হেঁটে আসি। আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি, আমি যখনই ঘুমানোর জন্য যাই কেন জানি না হঠাৎ করে কিছু শব্দ পাই। কখনো শুনতে পাই নুপুরের আওয়াজ, আবার কখনো শুনতে পাই অনেক জোরে জোরে ছাদে হাঁটার আওয়াজ। এইসব শুনে আমার অনেক ভয় লাগতো। আমি তখন আমার পায়ের কাছে কাঁথা দিয়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতাম, যেন ভয় না লাগে। এই ঘটনা আমার মাকে বললে তিনি বলে, তুই ছোট তাই তোর মনের ভুল। এইরকম অনেক দিন ধরে ঘটে। এই ঘটনা চলতেই থাকে। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, তাই আমার মা আমাকে নিয়ে চেনা একটা কবিরাজের কাছে যায়। তারপর তাকে সবকিছু বলা হয়। কবিরাজ বলল কিছুই হয়নি, ও প্রতিদিন কবরস্থান দিয়ে একা একা হেঁটে আসে, তাই তার বাতাস লেগেছে। কিন্তু আমি তো বুঝতেছি যে আমার কোনো বাতাস লাগেনি। আর এটা বলতে ভুলে গিয়েছিলাম, যেই দিন আমি শব্দ শুনতে পাই সেই দিন আমি রাতে কই যেন উঠে যেতাম। যেই দিন উঠে যেতাম সেই দিন মা বলতো, তুই কই যেন উঠে যেতে চাচ্ছিলি। তারপর মা আমাকে আবার শুয়ে দিত। কবিরাজ আম্মুকে আড়ালে ডেকে নিয়ে কি যেন বলল, আর একটা তাবিজ দিল। সেই তাবিজ আমার বালিশের নিচে আম্মু দিয়ে রাখতো। তারপর আমি আস্তে আস্তে সুস্থ হতে লাগলাম। আর তারপর থেকে আলহামদুলিল্লাহ কোনো শব্দ শুনতে পাই নাই। আর রাতে আমি হেঁটে হেঁটে যে কোথায় যেতাম সেটাও এখন আর হয় না। ধন্যবাদ রনক ভাই আপনার স্টোরি শেয়ার করার জন্য।
ভালো লেগেছে। তো প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের পর্বের পরবর্তী ঘটনায়। তো পরবর্তী ঘটনাটি যে পাঠিয়েছে তার নাম হচ্ছে তানবীর ইসলাম তুষার, যাত্রাবাড়ি শনিয়াকড়া থেকে। আমি এক আপুর বাসায় যাই, ওইখানে একদিন থাকবো। তাই রাতে খাওয়া শেষ করে সবাই ঘুমাতে যাবে। আমাকে 2 তলার একটা ঘর দেওয়া হয় ঘুমানোর জন্য। বলে রাখা ভালো, ঘরে পিছে ছিল জঙ্গল, তারপর একটা বড় পুকুর। জানালা দিয়ে জঙ্গল, এরপর পুকুর দেখা যেত। তখন প্রায় রাত 2টা বাজে। আমি কাঁথা মুড়ি দিয়ে মোবাইল দেখতেছিলাম। বারবার আমার কাঁথাটা কেন জানি পড়ে যেতে থাকে। আমি মনে করি এটা স্বাভাবিক একটা ব্যাপার। একবার কাঁথা পড়ে যাওয়ার পর কেন জানি জানালার দিকে তাকাই, দেখি এক বিরাট মানুষের মতো কেউ, চোখগুলো জলজল করছে। আমি ভয়ে সবাইকে ডাকাডাকি শুরু করি, সবাইকে নিয়ে আসি। আসার পর দেখতে পাই কেউ নাই। সকালে চারদিক খোঁজাখুঁজি করে কিছুই পাওয়া যায় না। পরে আমি আসার পর আর এরকম ঘটনা হয়নি। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো ঘটনা আমার সাথে হয়নি। ধন্যবাদ তুষার ভাই ঘটনাটি শেয়ার করার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনাতে। আসসালামু আলাইকুম, আমি সাফওয়ান মাহমুদ। ঘটনাটি 2003 সালের। আমার বড় ভাইয়ের গ্রামের একজন মহিলা, সে কবরস্থানে কালো জাদু করত। সে এই কাজটি করত পুরোপুরি উলঙ্গ হয়ে। তার বয়স তখন ছিল আনুমানিক 70 বছর, মানে ওই মহিলার বয়স ছিল 70 বছর। তার একটা আলাদা ঘর ছিল কালো জাদু করার জন্য। সে কাউকে তার সেই ঘরে ঢুকতে দিত না। সে মানুষের কবর খুঁড়ে সেখান থেকে লাশ বের করে কালো জাদু করত। সে যখন কবরস্থানে তার কাজ করত তখন তার ছেলেরা তাকে পাহারা দিত এবং সে মধ্যরাতের পরে এই কাজটি করত। এবং সে যখন ধরা পড়ল, সে সবার কাছে স্বীকার করলো যে সে নাকি তার ছোটবেলা থেকে এই কাজটি করে। ঘটনাটি অনেক অদ্ভুত ছিল আসলে। আমি জানি কালো জাদু করতে অনেক কিছুই করে, মানে এইসব কাজগুলো করে। আমি এমনও শুনছি যে কবর খুঁড়ে কাফনের কাপড় বা গলার হার বা আঙ্গুল কেটে ওটা দিয়ে কালো জাদু করা হয়। যারা এইসব কাজ করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি সৈকত। আমার বয়স এখন 17। ঘটনাটি ঘটেছিল আমার বয়স যখন 2 বছর তখন। এটা আমার বড় বোনের কাছ থেকে শোনা একটি ঘটনা। সময় ছিল 2009 সাল। আমার বাবা ছিলেন আমাদের গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। আমাদের গ্রামে একটি মাদ্রাসা ছিল, যেটা প্রায় অনেকদিন ধরে পরিত্যক্ত হয়ে আছে। গ্রামের হুজুর এবং অন্যান্য মানুষজন মিলে সিদ্ধান্ত নেয় যে সেটা আবার চালু করার। আমার বাবা বলেন, আমাদের এই মাদ্রাসাটা নতুনভাবে চালু করার জন্য যে মিলাদ পড়ানো হবে, সেখানে যত মিষ্টি লাগবে সেটার দায়িত্ব তার। তারপর যেই কথা সেই কাজ, পরিত্যক্ত মাদ্রাসা আবার পরিষ্কার করা হলো। একদিন রাতে 10টার পর আমার বাবা বাজার থেকে আসছিল। গ্রামের বাজার অনেক দূর, আশেপাশে বাড়িঘর নেই বললেই চলে। যখন সে মাদ্রাসার সামনে আসে তখন সে রাস্তা হারিয়ে ফেলে। মাদ্রাসার পাশে 2টা রাস্তা আছে। আব্বু আমাদের বাড়ির দিকে যে রাস্তা সেটার দিকেই যায়, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর সে বুঝতে পারে সে ভুল রাস্তায় যাচ্ছে। এরপর তিনি সেটা নর্মালভাবে নিয়ে আবার ওই রাস্তা থেকে আমাদের বাড়ির দিকের রাস্তায় আসে, কিন্তু সে কোনোভাবে পারতেছিল না। ওই সময় যেহেতু অনেক রাত ছিল, তাই আম্মু আব্বুকে কল দেয়। আব্বু কিছুক্ষণ সাধারণভাবে কথা বললেও হঠাৎ চারপাশ থেকে কান্নার আওয়াজ আসে। আম্মু ভয় পেয়ে বলে, তুমি কি হাসপাতালে? কিন্তু আব্বু কোনো উত্তর দিতে পারে না। আম্মুর অনেক ভয় হয়, কারণ আব্বু কিছুদিন আগেই একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। রাত বাজে তখন 10টা, আর আমার বয়স ছিল 2 বছর, তাই আম্মু আর বের হয়নি আমাকে নিয়ে। আমার ফুফা তখন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। ওনাকে আম্মু বলে যে একটু বাজারে গিয়ে খোঁজ নিতে, কি হলো না হলো। উনি যথারীতি যায়। যাওয়ার সময় যখন মাদ্রাসার রাস্তায় আসে তখন সে আব্বুকে দেখতে পায়। সে দেখতে পায় আব্বুকে কেউ যেন জঙ্গলের দিকে টানার চেষ্টা করছে। তার কাছে বিষয়টি সুবিধা লাগেনি, সেই জন্য তিনি আয়াতুল কুরসি পাঠ করতে করতে সামনে আগায়। তারপর দেখতে পায় আব্বু প্রায় মাতালের মতো হয়ে আছে, আর চারপাশে কান্নার আওয়াজ ভাসছে। ওনাকে দেখে আব্বু একটু সাহস পায়। তারপর উনি বিভিন্ন সূরা পাঠ করে আব্বুকে নিয়ে যায় বাসায়। আব্বু সবকিছু বাসায় বুঝায় বলে। তারপর হুজুরকে কল দেওয়া হয়। হুজুর তারপর সবকিছু শুনে। তারপর আব্বু বলে যে যখন বারবার রাস্তা হারিয়ে ফেলেছিল তখন তার কাছে বিষয়টা সুবিধা লাগেনি, তাই তার কাছে থাকা একটি সিগারেট জ্বালিয়ে নেয়। এতে করে আগুন থাকার কারণে তার উপর আক্রমণ করতে পারেনি। এরপর হুজুর আম্মুকে বলে যে আজকে রাতে যেন আব্বুকে মাছ খেতে দেওয়া না হয়, এবং যত ধরনের সূরা পারো তা সব আব্বুর কাছে গিয়ে পড়ে পড়ে তুমি তাকে শোনাও। এরপর সকালে হুজুর আমাদের বাড়িতে আসে, আব্বুকে পানি পরা দেয়, বিভিন্ন সূরা পড়ে ফু দেয়। সে জানায় এগুলো নাকি আরো অনেক মানুষের সাথে হয়েছে। যারাই এই মাদ্রাসার জন্য কিছু করতে গিয়েছিল তাদের সাথেই এরকম ঘটনা হয়েছে। মাদ্রাসার কাজ আবার বন্ধ হয়ে যায়।
কারণ ওইটা এখন জিনদের বাসা হয়ে গেছে। হুজুরের ধারণা ওইখানে বাচ্চা জিনও রয়েছে, কারণ সবাই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আজকে ২০২৪ সাল, প্রায় ১৫ বছর আগের এই ঘটনার জন্য আজও সেই মাদ্রাসাটি পরিত্যক্ত। আসসালামু আলাইকুম, আমার নাম ইশরাত ইসলাম খুশি। ঘটনাটি ঘটেছিল শরীয়তপুরের কালীখোলা মন্দিরে। ঘটনাটি আমার সাথেই ঘটেছিল। তখন আমার বয়স ১০ বছর। আমি প্রতিদিন দুপুরে খেলার জন্য ওই মন্দিরের পাশের মাঠে যেতাম। প্রতিদিনের মতো ওই দিনও খেলার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই দিন খেলার শেষে আমি আর আমার বান্ধবী মন্দিরের ভিতরে কয়েকজন মহিলাকে পুজো করতে দেখি, এবং পুজো শেষে সেখানে থাকা একটা বটগাছের নিচে কতগুলো খাবার ও ফুল রেখে যেতে দেখি। তখন আমার বান্ধবী আমাকে বলে ওই খাবারগুলাকে নাকি কোনো কালো কুকুর বা বিড়াল এসে খেয়ে যায়, এবং সে বলে চল আজকে আমরা ওই খাবারগুলো ফেলে দেই। তখন আমি আর কিছু না ভেবে খাবারগুলো নষ্ট করে দিই। তারপরে বাসায় চলে এসেছিলাম। তার কিছুক্ষণ পরে আমাদের বাড়ির পিছনে একটি কালো ছায়া দেখতে পাই। কথাটা মাকে বললে মা বলে ওটা তোর চোখের ভুল। কিন্তু রাতে যখন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হই, তখন আবার ওই কালো ছায়াটা দেখতে পাই এবং সেখানে অজ্ঞান হয়ে যাই। পরে চোখ খুলে দেখি আম্মু আব্বু সবাই পাশে, আর আমি বিছানায় শুয়ে আছি এবং পাশে একজন হুজুরও রয়েছে। তখন হুজুর আমাকে বলে তুমি আজকে কি করেছিলে আর কোথায় গিয়েছিলে? তখন আমি সবকিছু খুলে বলি। তারপর হুজুর আমাকে পানি পড়া ও লবণ পড়া দেয়, তার সাথে একটি তাবিজও দেয়, আর বলে ঘর থেকে ৩ দিন পর্যন্ত বের না হতে। এবং সেই দিন থেকে আমি আর ওই মন্দিরের পাশেও যাইনি। এই ঘটনাটি বেশ ইন্টারেস্টিং ছিল, এবং ঘটনাটি আমাদের এখানের, আপনারা হয়তো জানেন যে আমরা শরীয়তপুরেই থাকি, এবং কালীখোলা যে মন্দিরের কথা বলা হয়েছে সেটা আমি চিনি এবং অনেকবারই গিয়েছি। থ্যাংক ইউ আপু আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি জানি না সঠিক যে খাবারগুলো আপনারা নষ্ট করার কারণে কোনো জিন হয়, হ্যাঁ জিন ছাড়া অন্য কিছু তো হতে পারে না, কোনো জিনই হয়তো আপনার ক্ষতি করতে চেয়েছিল। তো যাই হোক, ধন্যবাদ ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি সাইম। আমাদের একটা নিজস্ব পুকুর আছে এবং তাতে আমরা প্রতি বছরই মাছ ধরে থাকি। ঘটনাটি আসলেই এই পুকুর নিয়েই। আমরা যখন আমাদের গ্রামের বাসায় থাকতাম তখন মাছ ধরতাম, কিন্তু আমার বাবা ঢাকায় কাজের সুবাদে যাওয়ায় মাছ ধরা আর হয় না। প্রায় ১০ বছর আমার বাবা ঢাকায় ছিল। মাঝে মাঝে গ্রামের বাসায় আসা হতো। দাদু বৃদ্ধ থাকায় মাছ ধরতে পারতেন না। বাবা কাজ বাদ দিয়ে গ্রামে ফিরে আসেন। বাবা বাসায় ছিল, তাই দাদু বলল একদিন মাছ ধরতে। বাবাও রাজি হয়ে গেল। বাবা আসার ২ দিন পর মাছ ধরতে নামলেন, কিন্তু বাবা চাইলেন মাছ রাতে ধরতে, কিন্তু দাদা বলল রাতে খারাপ কিছু থাকতে পারে। কিন্তু বাবা তো নাছোড় বান্দা, তার বিশ্বাস তাকে কোনো কিছুতেই কিছু করতে পারবে না, এবং রাতে নাকি ভালো মাছ পাওয়া যাবে। আমিও জেদ ধরলাম বাবার সঙ্গে রাতে মাছ ধরবো। আমার বয়স তখন ১১ বছর। বাবা নিষেধ করে, কিন্তু মা বলল নিয়ে যাও, মাছ ধরা শিখুক। বাবা সেটা মেনেও নিলেন। আমি এবং আমার বাবা গেলাম। দাদু একটু পর আসবেন বাকি সব জিনিসপত্র নিয়ে। বাবা এবং আমি পুকুরের কাছে গেলাম। হঠাৎ আমার বাবার প্রচন্ড বাথরুমে চাপ দেয়। বাবা আমাকে বললেন আমার তো বাথরুমে চাপ দিয়েছে, তুমি এখানে জিনিসপত্র দেখো, তোমার দাদি আরো জিনিস নিয়ে আসছেন। বিশ্বাস করেন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও প্রথম ভয়ানক ঘটনা ঘটে। আব্বু চলে গেলেন, আমি ওখানে চুপচাপ বসে আছি। তখন কিন্তু আমি ভূত জিন সম্পর্কে কিছুই জানতাম না, তাই অতটা ভয়ও লাগতেছিল না। বলে রাখা ভালো যে আমাদের পুকুরের শেষের মাথায় একটা বটগাছ ছিল। আব্বু যাওয়ার পর ১০ মিনিট পার হয়ে যায়। রাত তখন আনুমানিক ১:৩০ বাজে। হঠাৎ একটা আওয়াজ আমার কানে চলে আসে। আওয়াজটা মনে হচ্ছিল একটা বৃদ্ধ লোকের, যেন তার গলা বসে গেছে। মনে হচ্ছিল সে যেন কারোর নাম বারবার উচ্চারণ করছিল। প্রথম দিকে এটা আমার কাছে একটা পাখির ডাকের মতো মনে হয়। পরক্ষণেই আমি ব্যাপারটা উপলব্ধি করতে পারি। আওয়াজটা ছিল হিন্দাহালে হিন্দাহালে, এমন একটা কিছু। আমি অনেক ভয় পেতে শুরু করি। তখন ওই শব্দের পাশাপাশি বিড়ালের ডাকও শুরু হয়, তাই আমি আরো অনেক ভয় পাই। পুকুর থেকে রাস্তায় ওঠার পথটা ছিল লম্বা ও অন্ধকার, তাই যেতেও পারছিলাম না। তখন ২০ মিনিট পার হয়ে যায়, তারপর আর কোনো শব্দ নেই। ভয়ে চোখ বন্ধ করে রেখেছিলাম। আওয়াজ কমে গেলে তখন আস্তে আস্তে করে চোখটা আমি খুলতে লাগলাম। হঠাৎ চোখ পড়ে পুকুরের মাঝখানে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে করে তার কাপড় কালো রঙে পরিণত হচ্ছিল। ফারহান ভাই, আমি সেদিন এত ভয় পেয়েছিলাম যে সারা জীবন এটা মনে থাকবে। হঠাৎ কালো অবয়ব আমার সামনে চোখের পলকে চলে আসে। তার লাল চোখ আমি আজও ভুলতে পারিনি। এসে সে আমাকে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। আমি তাৎক্ষণিক অজ্ঞান হয়ে যাই। কতক্ষণ পার হয়েছে আমি কিন্তু জানি না। তারপরের কিছুদিনের কথা আমার আর মনে নেই। আমার বাবা তারপরের ঘটনাটা আমায় বলে। আমি তারপর থেকে নাকি শুধু সেই পুকুরের কাছে বসে থাকতাম।
একদিন আমি সেই বট গাছের উপরে বসেছিলাম সন্ধ্যার সময়। বট গাছে যেতে হলে পুকুর পার হতে হবে। আমি সাঁতার জানতাম না, কিন্তু আমার নাকি গা ভিজেছিল, আমি নাকি সাঁতার কেটে গিয়েছিলাম। তখন নাকি আমি অনেক খাবার খেতাম। আমার বাবা তারপর একটা হুজুরের মাধ্যমে আমায় ঝাড়ফুঁক করান এবং হুজুর বলেন সেই জিন নাকি আমার উপরে ভর করেছিল। তারপর আরও 3টি ঘটনা আমার সাথে ঘটেছে, যা আপনি চাইলে বলবো। সায়েম ভাই, আমি বলবো আপনার সাথে বাকি যে ঘটনাগুলো ঘটেছে সেটাও শেয়ার করেন, এবং আমার কাছে তো আপনার এই ঘটনা বেশ ভালো লেগেছে। তো প্রিয় দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই ছিল। পর্বটি কেমন লেগেছে এবং কোন কোন ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে সেটা কমেন্টে বলবেন, এবং আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, দ্যাট ইজ ebfbhai@gmail.com, যেটা ডিসক্রিপশনেও দেওয়া আছে। যদি সত্যি মনে হয় এবং সত্যি হয় ঘটনাটি, অবশ্যই সেটা আমরা সিলেক্ট করব, এবং যদি অগোছালোভাবে লেখা থাকে তাহলে ওটা আবার সিলেক্ট হবে না। তাই চেষ্টা করবেন গুছিয়ে লেখার জন্য, কারণ আমি দেখেছি অনেকে ইমেলে সাবজেক্টের জায়গায় পুরো ঘটনা দিয়ে দিয়েছে, কিন্তু ওইখানে তো ঘটনা দেয় না। ওইখানে আপনি শুধু আপনার টাইটেলটা লিখবেন, তারপরে বাকিটা নিচে লিখে পাঠাবেন। তো এতক্ষণ ফারহান ছিলাম আমি আপনাদের সাথে। তো জিনের রাজত্ব পর্ব আজ এতটুকুই ছিল। দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।